দর্শক, আজকে আমরা যাকে নিয়ে বসছি তার কথা বলে শেষ করা যাবে না। দর্শক, আজকে আমরা কথা বলবো সমন্বয়কারী বিশ্ব সাহিত্য কেন্দ্র পাঠক চক্র বরিশাল, সভাপতি বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটি, সভাপতি ৭১-এর চেতনা কেন্দ্রীয় কমিটি, আজীবন সদস্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মোহাম্মদ বাহাউদ্দিন গোলাপ। দর্শক, আমরা এক কথায় শেষ করতে পারবো না। তিনি একজন মানবাধিকার কর্মী, একজন সমাজসেবক। আজকে আমরা খোলামেলা আলোচনা করব মোহাম্মদ বাহাউদ্দিন গোলাপের সঙ্গে। আমরা জানার চেষ্টা করব যে তিনি তার কি সংগঠনের সাথে জড়িত এবং তিনি তার সময়টা কিভাবে কাটান। আমরা একটু জানতে চাইবো ব্যক্তি বাহাউদ্দিন গোলাপ। ব্যক্তি বাহাউদ্দিন গোলাপ, আমি শুরুতেই তাহলে তো অবশ্যই পরিবারের কথা বলতে হয়। আমি দু ভাই, আমাদের কোনো বোন নেই। আমার বাবা সদ্য প্রয়াত অধ্যক্ষ বেলায়েত হোসেন, উনি অধ্যক্ষ ছিলেন। আমার মা গৃহিণী। মানে অধ্যক্ষ ছিলেন কোথায় উনি? আমার বাবা বিভিন্ন প্রতিষ্ঠানে ছিলেন। চেষ্টা করতে নেই, যেটি এখন বর্তমানে হিজলা সরকারি কলেজ, ওটাই ছিলেন। এরপরে ঝালকাঠি সরকারি মহিলা কলেজে ছিলেন। উনি সর্বশেষ রিটায়ার করেন সরকারি সৈয়দ হাতেমারি কলেজ থেকে, এবং রিটায়ার করার পরেও উনি তারই যোগ্য সন্তান বাহাউদ্দিন গোলাপ। তার যোগ্য হয়ে উঠতে পারিনি। আমি মনে করি যে আমি আমার পিতার আদর্শকে ধারণ করার চেষ্টা করছি, কতটুকু পেরেছি জানি না। আমি আগামী দিনগুলোতেও তার আদর্শ নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চাই। আচ্ছা, আমরা যদি একটু কথা বলি, আসলে ব্যক্তি বাহাউদ্দিন গোলাপ সম্পর্কে আমরা একটু সংক্ষেপে জানলাম। এই যে আপনি অনেকগুলো সংগঠনের সাথে জড়িত, তার মধ্যে অন্যতম যেটি এই যে সমন্বয়কারী বিশ্ব সাহিত্য কেন্দ্র পাঠক চক্র বরিশাল, এই সম্পর্কে আমরা একটু যদি সংক্ষেপে। আসলে বিশ্ব সাহিত্য কেন্দ্র সারা বাংলাদেশ ব্যাপী বই পড়াকে একটি আন্দোলনে রূপদান করার মতো কর্মকাণ্ড ইতিমধ্যে করে আসছে দীর্ঘদিন যাবৎ। এর অনেকগুলো সেক্টর রয়েছে। মূল কাজটি হচ্ছে বই পড়া। এই বই পড়ার কাজগুলো বিভিন্ন সেক্টরে বাস্তবায়ন করা হয়। যেমন শুরুতেই হচ্ছে বিভিন্ন স্কুল এবং কলেজ ভিত্তিক বই পড়া কার্যক্রম রয়েছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠচক্র নামে একটি আলাদা স্টাডি সার্কেল চলে, যেটায় কিনা নির্দিষ্ট একটি বইয়ের উপরে পাঠকগণ যে যার মতো করে আলোচনা করেন। আবার ভ্রাম্যমাণ লাইব্রেরি নামে একটি সেকশন রয়েছে, যেটা পাঠক চক্রেরই না, বিশ্ব সাহিত্য কেন্দ্রের। বিশ্ব সাহিত্য কেন্দ্র। তো ভ্রাম্যমাণ লাইব্রেরি এই বরিশাল শহরেও আপনারা দেখেছেন, কাছে ঘেরা একটি, শহরের বিভিন্ন জায়গায়। হ্যাঁ, শহরের বিভিন্ন, বিশেষ করে আবাসিক এলাকাগুলো, শিক্ষা প্রতিষ্ঠান, ওই অঞ্চলগুলোতে গিয়ে, অর্থাৎ যারা কিনা লাইব্রেরিমুখী হতে পারে না বিভিন্ন বাস্তবতায়, লাইব্রেরিতে এসে, পাবলিক লাইব্রেরিতে এসে বই পড়ার সক্ষমতা যাদের নেই বা বিভিন্ন বাস্তবতায় পড়া হয়ে ওঠে না, তারাও যেন এই বই পাঠের সুযোগ থেকে বঞ্চিত না হয়, এই কারণে ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমটি চলছে। এখন কিন্তু মানুষ পড়াশুনো ছেড়ে দিয়েছে, আসলে কেউ পড়ায় সময় দেয় না, বা পড়াটা মানুষ একটু অন্যরকম ইয়েতে নিচ্ছে, বিনোদন হিসেবে নিয়েছে। আগে যেমন মানুষ লাইব্রেরিতে যেত, লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করতো, কিন্তু এখন সব মোবাইল কেন্দ্রিক হয়ে এখন কিন্তু আসলে সবাই মোবাইলে আসক্ত হয়ে গিয়েছে। তো এটি একটি ভালো উদ্যোগ বিশ্ব সাহিত্য কেন্দ্রের। আরেকটা বিষয় একটু জানতে চাইবো, আপনি সহসভাপতি বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন। জি, এটা আসলে একটি পেশাজীবী সংগঠন। আমি পেশাগত জীবনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কর্মরত রয়েছি। সারা বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো, পাবলিক ইউনিভার্সিটিগুলো যেগুলো রয়েছে, সেই পাবলিক ইউনিভার্সিটির কর্মকর্তাদের ন্যায়সঙ্গত যে পেশাগত দাবি দাওয়াগুলো, এইগুলো বাস্তবায়ন এবং এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোকে যাতে শিক্ষা এবং গবেষণার একটি অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া যায়, এই বিশ্ববিদ্যালয়গুলো যাতে আমাদের জাতি গঠনে ভূমিকা রাখতে পারে, সার্বিক বিষয়গুলো নিয়েই মূলত এই পেশাজীবী সংগঠনটি গড়ে উঠেছে। আরেকটা বিষয় একটু জানতে চাইবো, আপনি সভাপতি ৭১-এর চেতনার, তো কেন্দ্রীয় কমিটির, সে বিষয়ে আমরা একটু যদি। আসলে ৭১ তো নতুন করে বলার কিছু নেই। একটি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৭১ সালে আমরা একটি স্বাধিকার পেয়েছি, একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তো যে উদ্দেশ্য এবং যে চেতনাকে ধারণ করে
আমাদের পূর্বসূরীরা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তারা আত্মাহুতি দিয়েছেন, লড়াই করেছেন। একটি রাষ্ট্রের অভ্যুদয়ের মধ্য দিয়ে কিন্তু সেই উদ্দেশ্য এবং লক্ষ্য শতভাগ বাস্তবায়ন হয়ে গিয়েছে এমনটি ভাবার কোনো সুযোগ নেই। তো মূলত একাত্তরের চেতনা মহান মুক্তিযুদ্ধের যে বিভিন্ন রকমের তথ্য, উপাত্ত, দলিল, এগুলোকে সংরক্ষণ করার কাজটি আমরা মূলত করে থাকি। পাশাপাশি সেই মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ এবং লালন করে একটি সেই স্বপ্নের, আমাদের পূর্বসূরি বীর মুক্তিযোদ্ধারা যে স্বপ্নে উদ্বুদ্ধ হয়ে আত্মাহুতি দিয়েছেন কিংবা ত্যাগ স্বীকার করেছেন, বাংলাদেশকে স্বাধীন সেই স্বপ্নের বাংলাদেশকে নির্মাণ করার যে দায়িত্ব, সেই দায়িত্বে সবাইকে উদ্বুদ্ধ করা, সেই উদ্বুদ্ধ করার কাজটি আমরা আসলে করে যাচ্ছি। তবে প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের যে তথ্য এবং উপাত্তগুলো রয়েছে সেগুলোকে সংরক্ষণ করাটাই আমাদের প্রধান কাজ হিসেবে আমরা করছি। দর্শক, আমরাও আমাদের যারা উত্তরসূরি রয়েছে বা যারা আগামী প্রজন্ম রয়েছে, আমাদেরও দায়িত্ব এই একাত্তরের যে চেতনাটি রয়েছে সেই একাত্তরের চেতনা বুকে লালন এবং পালন করে তা ধারণ করা। এটি কিন্তু আমরা কখনোই বাদ দিতে পারবো না। সে কারণে আমরাও এই যে একাত্তরের চেতনার যে কেন্দ্রীয় কমিটি রয়েছে তাদেরকে সাধুবাদ জানাই যে তারা এখনো পর্যন্ত এই একাত্তরকে নিয়ে পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তাদের সামনে তুলে ধরছেন। দর্শক, আমরা আরেকটু জানার চেষ্টা করব, এই যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতেও আপনি রয়েছেন, কারণ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন, আমরা জানি দীর্ঘদিন যাবৎ এই সংগঠনটি কাজ করে আসছে। জি, তো আসলে অনেকেই কিন্তু জানেন না যে রেড ক্রিসেন্টের কাজটা কি, মানে সংক্ষেপে যদি আমরা একটু। এটি তো আসলে মূলত আন্তর্জাতিক বিশ্বে রেড ক্রস নামে পরিচিত, বাংলাদেশে এটি রেড ক্রিসেন্ট সোসাইটি হিসেবে পরিচিত। তো আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি যে শুধুমাত্র এই যে সংগঠনগুলোর নাম উচ্চারণ হচ্ছে ওটি বড় বিষয় না, প্রতিটি মানুষের কিছু ব্যক্তিগত দর্শন থাকে। আমার ব্যক্তিগত দর্শন হচ্ছে আমি সমস্ত বিশ্বব্যাপী আমি দুটো সংগঠনকে, একটি সংগঠন হচ্ছে গিয়ে যা কিছু মহান, যা কিছু শুভ, সেই শুভ শক্তির ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম, আর আরেকটি হচ্ছে যা কিছু অশুভ, যেটিকে আমরা পছন্দ করি না, আমরা যেটিকে ত্যাগ করতে চাই, যেটি আমাদেরকে আহত করে, আমাদের চারপাশের পরিবেশকে কলুষিত করে, সেই অশুভ শক্তি। তো আমি মূলত এই যে বিভিন্ন সংগঠনগুলোর নাম বলছেন, আমি ব্যক্তিগত জীবনে আমার দার্শনিক জায়গা থেকে কোনো সুনির্দিষ্ট সংগঠনের কর্মী হিসেবে আমি ভাবি না। আমি মনে করি সমস্ত বিশ্বে যদি দুটো সংগঠন থাকে, একটি শুভ বোধ সম্পন্ন মানুষের সংগঠন আর একটি যদি অশুভ শক্তির সংগঠন হয়, তাহলে আমি যেটি শুভ বোধ সম্পন্ন মানুষের যে সংগঠন, সেই শুভ শক্তির সংগঠনেরই একজন কর্মী হিসেবে নিজেকে ভাবতে আমি পছন্দ করি। এবং সেই জায়গা থেকেই এই রেড ক্রিসেন্ট সোসাইটি, বিশ্ব সাহিত্য কেন্দ্র কিংবা আরও বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড, যেটিকেই আমার মনে হয় যে এটি শুভ শক্তির সংগঠন, সেটিকে আমি আমার নিজের সংগঠন মনে করি এবং সেইখানে আমি আমার কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করি। এবং আরেকটি বিষয় আমার কাছে যেটি মনে হয় যে আমরা আসলে অনেক বেশি হতাশ হই বিভিন্ন সময় বিভিন্ন বাস্তবতায়, যে আমাদের জাতিটি ধ্বংস হয়ে গেল, অবক্ষয়ের চূড়ান্ত সীমানায় আমরা হারিয়ে যাচ্ছি। আমি ব্যক্তিগত জীবনে অনেক বেশি আশাবাদী মানুষ, যে এই অবক্ষয়ে বা এই চারপাশের এই ঘোর কালো অন্ধকার দেখে হতাশ হওয়ার মানুষ আমি নই। আমি মনে করি যে এখনো পর্যন্ত আমাদের সমাজে শুভবোধ সম্পন্ন মানুষের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। মানে আপনি যদি ওইভাবে পার্সেন্টেজ হিসাব করেন, আমাদের সমাজের শতকরা 90% মানুষ কিন্তু শুভ বোধকে ধারণ করে, শুভ চিন্তাকে লালন করে, হয়তো অনেকে কেউ আসতে প্ল্যাটফর্ম পান না। জি জি। এবং আমি একটা আরো ভালো উদাহরণ দিই, আপনি যাকে চরম রকমের মন্দ একজন মানুষ হিসেবে মনে করছেন, তাকে নিয়ে আপনি একটা সিনেমা দেখতে বসেন না, তিনি দেখবেন ভিলেনের পক্ষ অবলম্বন করবেন না, তিনি কিন্তু নায়কের পক্ষই অবলম্বন করবেন। তার মানে এটা আপনি যথার্থ বলেছেন, এটা প্রতিটি মানুষের ভেতরেই কিন্তু একটি শুভ বোধ সম্পন্ন একটি আলোক রশ্মি কিন্তু রয়েছে, এটিকে বের করে আনাটা হচ্ছে জরুরি বিষয়। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই শুভবোধ সম্পন্ন মানুষগুলোর যে বড় দুর্বলতা, সেটি হচ্ছে এরা কোনো না কোনোভাবে বিচ্ছিন্ন, সবাই একা একা বিচ্ছিন্ন হয়ে তারা দুঃখ করে থাকে। আর যারা অশুভ শক্তি,
সেই দস্যুপনা সম্পন্ন যে মানুষগুলো, সেই মানুষগুলো কিন্তু সবসময় ইউনাইটেড। তো এখন আমরা এই তাদের এই ইউনিটি এবং শুভবোধ সম্পন্ন মানুষগুলোর যে বিচ্ছিন্নতা, এই কারণেই কিন্তু দেখা যায় যে একজন কালা জাহাঙ্গীরের ভয়ে ওই গ্রামের 20,000 মানুষ গ্রাম ছাড়া হয়ে পালিয়ে থাকে। কিন্তু একবার ভাবেন, যদি 200 মানুষ একত্রিত হয়ে একবার একটা কালা একটা জাহাঙ্গীর ডাক যদি- দেয়, হ্যাঁ, কালা তাহলে জাহাঙ্গীর কিন্তু ভয়ে পালিয়ে যাবে, তার সাথে যুদ্ধ করতে হবে না। সে একেবারে চিরতরেই পালাবে। রাইট। তো সমস্ত আমার মানে চাওয়াটা, আমার ব্যক্তিগত জীবনে সবসময় চাওয়াটা, বা আমি মনে করি যে যেখানে যেভাবে যে ফরম্যাটে হোক, এই শুভবোধ সম্পন্ন মানুষগুলোকে একটি সুতায় গাঁথা, এরা সবাই এক একটি ফুল একটি মালায় গেঁথে দেয়া, এরা যদি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে এরাই হতে পারে সমাজে আর দুর্নীতি ঐক্যবদ্ধ বা- শুভ শক্তি। হ্যাঁ। এবং এই ঐক্যবদ্ধ শুভ শক্তির সামনে যে কোনো কোনো শক্তি পরাজিত। যে কোনো অপশক্তি কিন্তু পরাজয় বরণ করতে বাধ্য হবে। এবং সেই চিন্তা এবং সেই চেষ্টার জায়গা থেকেই মূলত আমি কাজ করে যাচ্ছি। এবং আমি মনে করি যে সবাই যদি এইভাবে একটু এগিয়ে যে আসে। যার জায়গা থেকে এই শুভবোধ সম্পন্ন মানুষগুলোকে বারবার ইউনাইটেড করার একটি উদ্যোগ গ্রহণ করে থাকে, তো সেটি আমাদের সমাজকে আগামী দিনে এই অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে পারে। দর্শক, একবার রসনায় যে পেয়েছে তার, আর কিছু মুখে নাই ভালো লাগে তার। দৃশ্য মাত্র সর্বগাত্র প্রফুল্লিত হয়, সৌরভ এবং আমোদ করে ত্রিভুবনময়। এই লাইন দুটো এ কারণেই বলা যে একজন বাহাউদ্দিন গোলাপ সম্পর্কে যদি আমরা জানতে চেষ্টা করি, সেটা একদিনে কখনোই সম্ভব না। দর্শক, আমরা একটু জানার চেষ্টা করব যে এই যে আপনি এতগুলো সংগঠন করেন, এবং আমরা দেখেছি যে আপনি লেখালেখির সঙ্গেও জড়িত রয়েছেন, আপনি কলামিস্ট, বিভিন্ন পত্রপত্রিকায় আপনি লিখে যাচ্ছেন নিরন্তর। আমরা সেটি দেখেছি, বেশ অনেক জায়গাতেই আমরা দেখেছি, জাতীয় দৈনিক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার লেখালেখি আমরা দেখেছি এবং পড়েছি। তো এই সময়গুলো আপনি কিভাবে পান, বা এটা আপনি কিভাবে অনুপ্রেরণিত হলেন? সময় তো আসলে কি, এটি আগ্রহের উপরে নির্ভর করে। আর সকল ব্যস্ততার মধ্যে যে রান্না করে তিনি চুলও বাঁধেন। তো সুতরাং বিভিন্ন ব্যস্ততার মধ্যেও যদি আগ্রহটা তীব্র থাকে, তাহলে কোনো না কোনো ভাবে একটি সময় ম্যানেজ করেই নেওয়া যায়। তো আমিও ওই রকমেরই। সবচেয়ে বড় যে সুবিধাটা হয়েছে, যে আজকে থেকে 20 বছর আগে হয়তো কোনো লেখালেখি করতে গেলে আমাকে টেবিলে বসতে হতো, কাগজ কলম নিয়ে বসতে হতো। তো এখন এখন আর সেটার প্রয়োজন আজকাল নেই। অ্যান্ড্রয়েড ফোনের সুবাদে আমরা আমাদের মোবাইল ফোনেই নোটপ্যাড রয়েছে, ওখানে আমরা ইচ্ছে মতো যখন যেটুকু সম্ভব নোট লিখে রাখা যায়, ওটাকে আর একটু প্রসারিত করা যায়। সহজ করে দিয়েছে তো প্রযুক্তি। জি জি, তো যার ফলে কিছুটা সহজ হয়ে গিয়েছে অন্যান্য সময়ের থেকে। তা আমি মূলত বেশিরভাগ সময়ই আমি যখন শুতে যাই, তো শুতে গেলে লেখালেখি মানে ঘুম আসতে একটু দেরি হয়, ওই সময়টা মূলত লেখালেখির জন্য বের কাজ করে করার নেন। একটু সুযোগ পেয়ে থাকি। আর আপনি আমাকে কলামিস্ট বলেছেন, আমি খুব বিনয়ের সাথে বলবো কলামিস্ট অনেক বড় শব্দ। যে যোগ্যতা, যে বিচক্ষণতা একজন না, কলামিস্ট আমরা কিন্তু প্রতিনিয়ত দেখছি জি, যে জি। আপনি বেশ বড় আমি বড় কলাম লিখে যাচ্ছি লিখছেন। বটে, তবে একজন কলামিস্টের যে যোগ্যতা থাকা উচিত, যে বিচক্ষণতা থাকা উচিত, যে মেধা এবং মনন থাকা উচিত, সেই জায়গায় আমার যথেষ্ট ঘাটতি রয়েছে বলে আমি মনে করি, যে কারণে কলামিস্ট হিসেবে পরিচয় দিতে আমি বিব্রত বোধ করি। জাস্ট লিখছি মাত্র। যাই হোক দর্শক, গ্রাম্য ভাষায় একটা কথা রয়েছে যে নিজের ঢোল নিজে পেটানো ঠিক নয়। হয়তোবা সে কারণেই আজকে আমাদের এই বরেণ্য ব্যক্তিত্ব, এই বাহাউদ্দিন গোলাপ সাহেব, তিনি একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারপরেও দর্শক, আমরা যারা পাঠক রয়েছি বা আমরা যারা লেখালেখির সঙ্গে জড়িত রয়েছি আর সোশ্যাল মিডিয়া যারা আমরা ব্যবহার করি, তারা বরিশালের অনেকেই জানি বাহাউদ্দিন গোলাপ কে। আজকে কথা বলছি বাহাউদ্দিন গোলাপের সঙ্গে। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার। তিনি কিন্তু যোগ্য বাবার যোগ্য সন্তান, আমরা এটাই মনে করছি। আমরা আরেকটু জানতে চাইব, কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে আপনি প্রায় প্রায় একটি বৃদ্ধাশ্রমে যান। দর্শক, আমি মানবিক বলেছি এই কারণে যে তিনি বরিশালের একটি বৃদ্ধাশ্রম রয়েছে, মাঝে মধ্যে তিনি তার সংগঠনকে নিয়ে আমরা দেখেছি তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং তিনি নিজে ওখানে যান। আসলে এই বৃদ্ধাশ্রম সম্পর্কে আমরা একটু জানতে চাইব। আসলে বৃদ্ধাশ্রম বিষয়টি তো একটি
বেদনাদায়ক একটি বিষয় যে আমাদের বাবারা, আমাদের মায়েরা একটা সময় বৃদ্ধ হয়, আপনি আমিও হব। তো কখনোই এই সমাজে বা একটি সভ্য সমাজে এটি কখনোই কাঙ্ক্ষিত নয় যে এই সমাজে কোনো বৃদ্ধাশ্রম গড়ে ওঠার প্রয়োজনীয়তা তৈরি হবে। কিন্তু যে কোনো বাস্তবতা এবং নির্মমতার কারণেই হোক, বৃদ্ধাশ্রমের প্রয়োজনীয়তা এখন তৈরি হয়েছে। এবং আমাদের বৃদ্ধ মায়েরা, আমি যেখানটাতে যাচ্ছি ওখানে আপাতত মায়েরাই আছেন, পুরুষ এই মুহূর্তে নেই। তো এই বৃদ্ধ মায়েদের সাথে আসলে সময় দিতে আমার ভালো লাগে। পৃষ্ঠপোষকতা করার জন্য যে পরিমাণ অর্থনৈতিক সামর্থ্য Support থাকা দরকার। দরকার বা অন্যান্য সাপোর্ট দরকার, এটি তো আর আমার নেই। আমি আমার তারপরে আমরা দেখেছি হৃদয়ের যে খোরাক থেকেই আমরা দেখেছি যে আপনি আপনার সাধ্যমতো তাদের কাছে যাচ্ছি, তাদের সাথে একটু সময় কাটাই, ভালো লাগে। আরেকটি হচ্ছে, আমি যে সকল সংগঠনগুলোর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আছি, ওই সংগঠনগুলোর ছেলে মেয়েদেরকেও আমি উদ্বুদ্ধ করি বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধ মায়েদেরকে একটু সময় দেয়া, তাদের জন্য কোনো কিছু করণীয় থাকলে সেই করণীয় চেষ্টাটা করা। এর পেছনে আমার আরেকটি উদ্দেশ্য হচ্ছে এই যে আমি হয়তো খুব সামান্যই করতে পারলাম, কিন্তু আমার এই করাটাকে দেখে যদি আপনি বা অন্যরা উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসে, তাহলে এরকমের আরো 10 জন আসলে তো আরো 10 গুণ বেশি কাজ। ওই জায়গাটাই হবে আপনার সফলতা। জি জি, তো মূলত ওই উদ্দেশ্যেই বেশিরভাগ সময়ই আমি ওই জায়গাটাতে যাই, ওনাদেরকে একটু সময় দিই, যদি সম্ভব হয় সংগঠনগুলোর পক্ষ থেকে সামান্য কোনো সহযোগিতা, হাত বাড়িয়ে দেওয়ার, তাদের পাশে থাকার সেই চেষ্টাটা করি। এবং এর মধ্য দিয়ে আমি যথেষ্ট পেয়েছি, রিটার্ন পেয়েছি। অনেক সংগঠন, অনেক মানবিক বোধ সম্পন্ন মানুষ কিন্তু এগিয়ে এসেছে এই আমাদের দেখা দেখি। তারা হয়তো অনেকে জানতো না, কিংবা এই জাতীয় একটি মানবিক কাজ করা সম্ভব। যেমন কেউ কেউ মনে করেন যে আমি তো আসলে আমার টাকা পয়সা কিছু নেই, আমি ওখানে গিয়ে কি করবো, কিছু দিতে পারবো না। কিন্তু বৃদ্ধ মায়েরা কিন্তু ওখানে অনেক লোনলি ফিল করেন কখনো কখনো, একাকিত্ব বোধটা। হ্যাঁ অনেক। তো আমার 2 ঘন্টা সময় যদি তাদের সাথে গিয়ে আমি একটু গল্প করতে পারি, ওটাও বা তাদেরকে একটু আসলে সময় তাদের দিতে জন্য পারি। করা। তো আমি বিশেষ করে যারা শিক্ষার্থী স্বেচ্ছাসেবক রয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করি যে তাদের অবসর সময়টায় যেন তারা ওখানে গিয়ে একটু তাদের সাথে গল্প করে, এটাও অনেক কিছু। তা আমার মনে হয় সবারই এই মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে, শুধুমাত্র বৃদ্ধাশ্রমই নয়, এই জাতীয় যে কোনো মানবিক কাজে এগিয়ে আসা উচিত প্রতিটি মানুষেরই। দর্শক, আমি আবারও বলছি, একজন বাহাউদ্দিন গোলাপের কথা শেষ করা যাবে না একদিনে। আমরা আবারও তার সঙ্গে কোনো একদিন বসে আড্ডা দেওয়ার চেষ্টা করব। আমরা একেবারে সময় স্বল্পতার কারণে আমরা একেবারে শেষের পথে রয়েছি। দর্শকদের জন্য যদি আপনার কিছু বলার থাকে। দর্শকদেরকে অবশ্যই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই তাদের গুরুত্বপূর্ণ সময় ব্যস্ততাকে উপেক্ষা করে আমাদের এই কথা শুনলেন। গগনের আলোকেও আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই, আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমার মতো ক্ষুদ্র ব্যক্তিত্বের সাক্ষাৎকার গ্রহণ করার জন্য। আর দর্শকদের প্রতি আমার একটি বিনীত অনুরোধ থাকবে, যে কথাটি আমি একটু আগেও বলেছি, যে আমরা বিভিন্ন সংগঠন, বিভিন্ন দল, বিভিন্ন মতে বিচ্ছিন্ন না হয়ে আসুন আমরা একই সমস্ত প্ল্যাটফর্মে। বিশ্ব জুড়ে শুভবোধ সম্পন্ন মানুষগুলো, শুভ শক্তি সম্পন্ন মানুষগুলো আজকে আমরা একত্রিত হওয়ার চেষ্টা করি, এবং এর মধ্য দিয়ে অশুভর সেই অমানিসা দূর হয়ে যাবে, আমাদের বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, আমাদের সেই প্রত্যাশিত যে একটি চমৎকার সূর্যোদয়ের অপেক্ষা আমরা করি, সেই নতুন সূর্যোদয় আমাদের জাতির বুকে নেমে আসবে। আপনাদের সকলকে ধন্যবাদ। কষিত কনককান্ত কামিনিকায় গাল ভরাদারি গুপ্তাবশীর প্রায় মানুষের দৃশ্য নও বাস করে নীরে মোহন ননির প্রভা ননির শরীরে। দর্শক, আজকে আমরা সেরকম একজন মানুষের সঙ্গে কথা বলেছি, আমরা জানার চেষ্টা করেছি যে বাহাউদ্দিন গোলাপ সম্পর্কে। দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন।